তাফসীর করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, মগবাজার, ঢাকা। ওয়াজ শুরু হলো হুজুরের সিডি আটকে। আমার বন্ধুগণ, সেই ঘটনার পরে আটকে না, আমরা কিন্তু তখনই শুনেছি যে হুজুরের সিডিগুলো কিন্তু আটকে যেত, কিন্তু আজকে কিন্তু আটকার কোনো সম্ভাবনা নাই। আজকে উনি আটকে থাকলেও কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে উনি হৃদয়ে আছে, হৃদয়ে থাকবেন ইনশাআল্লাহ। এরপর যদি আজকের মাহফিলে হতেই পারে, আমরা বিশ্ববিদ্যালয় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে যদি কনভোকেশন সমাবর্তন হয়, আমরা কিন্তু সংস্কৃতির অংশ হিসেবে বলতেছি, এগুলো আপনারা অন্যভাবে আবার নাউজুবিল্লাহর ফতোয়ার ভিতর ঢোকায় না। আচ্ছা, কোনদিন যদি এই গোলাম রব্বানী যুক্তিবাদের মাদ্রাসা বিরাট আকার হয়, আর এই বগুড়াতে জন্মের পর থেকে এমপি যিনি হন, এখন তো উনি নাই, আমরা দেখেছি বিএনপির মাননীয় সাবেক বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আছে না, উনি যদি কোনোদিন এই মাদ্রাসার আনন্দে খুশি হয়ে কোনো একটা প্রোগ্রামে আসে, তাহলে কিভাবে বক্তব্য দিবে সেটা আমরা একটু শুনি। উনি যদি আসে তাহলে বলবে ভাবে, দেখেন হাত নাড়ায়, ঠিকই ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন গোলাম রব্বানী যুক্তিবাদী একজন আলোচকের নাম। আমি আজকে এখানে এসে অভিভূত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত। ইনশাআল্লাহ এই মাদ্রাসার সুখ দুঃখে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। সকলকেই মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? আচ্ছা, এখানে যদি আমাদের বাংলাদেশের আরেকজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের উত্তরবঙ্গে এমন বক্তা ছিল, আমাদের নাটোরের বক্তা হাফেজ মাওলানা জাকারিয়া নাটোরি। এমন অবস্থা, আমি বিয়ে করার আগে আমার শ্বশুরকে বলতাম চাচা, চাচা থেকে আমি হলাম জামাই, পরে ওই ভাইস্তে আবার আব্দুল সালাম হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ভাই ভাই। তো বগুড়াতে মাওলানা জাকারিয়া সাহেব নাটোরের ওয়াজ আপনারা শোনেননি? আমি ওনার ওয়াজ রেকর্ড করে কিন্তু সাত মাথায় আমি ওনাদের যা বলছিলাম, ভাই বহু অস্ত্র রেকর্ড করলেন, তো মাওলানা বজলুর রশিদ নামে একটা বক্তা আছে, তার একটা আপনারা রেকর্ড করেন। ওনারা বললো, না ভাই, আমরা পরিচিত বক্তা ছাড়া রেকর্ড করি না। তাহলে চিন্তা করেন, ওই সময় আমার শ্বশুরের কোনো পরিস্থিতি ছিল না, হাফেজ জাকারিয়া মাওলানা নাটোরি সাহেবের এত জনপ্রিয়তা। উনি যদি আজকের মাহফিলে আসতেন তাহলে কিভাবে ওয়াজ করতেন শোনেন। ও আমার বন্ধুগণ, খুব ভালো করে শোনেন ভাই। লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও, একটা টাকা হারাম হলে কিন্তু তোমার হজ হবে না। পিতা মাতার মুখ কিন্তু তোমার আমার জন্য মক্কা মদিনা মিলেনি। আচ্ছা, এখানে যদি সৈয়দ নজরুল ইসলাম বাইশাদের আমাদের চাচা কোনোদিন আসে, গোলাম রব্বানী ভাই ডাক দিলে পারে কে আসবে না বলেন তো? সারা বাংলাদেশের সবাই আসবে। কবির বিন সামাদ ভাই না আসলে উনি আসবে না? উনি যদি আসতো তাহলে কি বলতো? আমি আমার বাড়ি গোপালগঞ্জ। আরে ভাই, আপনারা সময় বুঝেন না। কবির বিন সামাদ ভাই বলল, স্বামী এসেছে 7 দিন পর, কেবল রাতের বেলা বউ বাচ্চার কাছে শুতে গেছে, এমন সময় বউ বলতেছে ভাতে চাউল নাই। তাহলে এই চাউল নাইয়ের কথাটা পরে কথা যায় না, কেবল একটু মশান লিখছে, এই সময় আপনার এখানে আসা লাগবে। ভাই, সৈয়দ নজরুল ইসলাম বাইশাদের আসলে বলতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যদি জাতির চাচা হয়, পিতা হয়, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি হব জাতির চাচা, বলতো না? সব কথার এক কথায় একটা গল্প দিয়ে শেষ করি। এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। এই বক্তব্য কিন্তু সবাই সবার মতো করে দিয়েছে। আসলে এই ঘটনা বাংলাদেশে ঘটেইনি। যে কারণে শিল্পী মশিউর রহমান ভাই গান লিখেছে, যে কারণে কবির বিন সামাদ ভাইরা গাচ্ছে, এই ঘটনা কি এখানকার না মিশরের ঘটনা? তাহলে মিশরের লাশ নিয়ে আপনারা কেন লাফালাফি করলেন? একটা কথা বলে আপনাদের কি প্রিয় ভাই,
কোরআনের হক কথা বললে সবারই বিপদ হবে, এটা বাস্তব কথা। কিন্তু আমরা চিহ্নিত করব। আমরা তো বাঙালিরা বুঝে না, আমরা লাফালাফি করি কাকে নিয়ে। এই যে কিছুদিন আগে আসলো পরিমণিকে নিয়ে আমিও বক্তব্য দিয়েছি, কিন্তু পরে দেখলাম সিদ্ধান্ত ভুল। পরিমণিকে নিয়ে, অপুকে নিয়ে, মাহিকে নিয়ে, এগুলো নিয়ে নাস্তিকদের নিয়ে কথা বলে লাভ নাই, বলতে হবে তাদের। 1 মিনিট একটা গল্প শোনেন। যশোরে বাড়ি আমার কবির বিন সামাদ ভাইয়ের।